হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। আ নেটওয়ার্কটা আসলে একটু মাঝে মধ্যে ডিস্টার্ব করে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এ এ এই যে এলাকার নেটওয়ার্ক প্রোভাইডার এরা মানে ঢাকায় অনেক এলাকাতেই আপনারা দেখবেন যে একটা সিন্ডিকেট মতো এরা করে রাখে। হ্যাঁ? মানে যার কারণে মানে এলাকায় অন্য কাউকে ওরা প্রবেশ করতে দেয় না নেটওয়ার্ক। আমি যেটা ক্লোজ করে অন্য একটা নিবো এরকম একটা কন্ডিশনও নেই। একটা অসুবিধা এরা করে রেখেছে। তো যাই হোক, আশা করি কালকে পুনরায় এদেরকে ফোন দিয়ে কোন একটা ব্যবস্থা করতে পারবো। তো আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম নেটওয়ার্কের আ যেটা আলোচনা করলাম যে এসএমটিপি এর এনুমেরেশন নিয়ে। তো যেটা আমরা একটা প্রবলেম না মানে একটা আউটপুট যেটা করে এখানে যেটা করেছিলাম যে মেটাস্প্লয়েটটা আমরা এখানে হ্যাঁ, একটু সমস্যা আমি আপনাদেরকে তো আমি তারপরেও রিক্যাপ করি আপনাদের এই রেকর্ড যেটা হচ্ছে ওখানে অডিও কোয়ালিটিটা ঠিক থাকবে। ঠিক আছে? একটু প্রবলেম হচ্ছে। আ আমার এখানেও Zoom থেকে বারবার নোটিফিকেশন দেখাচ্ছে যে একটু আনস্টেবল হচ্ছে নেটওয়ার্কটা হঠাৎ করে। তো আমি তারপরেও একটু রিক্যাপ করি যে আমরা যেখানে ছিলাম যে আমরা Nmap স্ক্রিপ্ট দিয়ে যেমন এসএমটিপি সংক্রান্ত তথ্য খুঁজতে পারি, তেমনি মেটাস্প্লয়েট ব্যবহার করেও আমরা আ এসএমটিপি রিলেটেড তথ্য খুঁজে বের করতে পারি। তো সেই কাজটাই আমি কি করেছি, সিম্পলি মেটাস্প্লয়েট রান করার পরে scanner/smtp লিখে সার্চ দিয়েছি। তাতে কি হচ্ছে, এসএমটিপি স্ক্যান করার যে মডিউল গুলো আছে, স্পেসিফিক মডিউল গুলো, সেগুলো আমার এখানে শো করছে। এবং সেখানেও কতগুলো মডিউল আছে। আমি যদি শুধু ভার্সন রিলেটেড তথ্য খুঁজতে চাই এসএমটিপি তারা কি ভার্সন ব্যবহার করছে, কি সফটওয়্যার ব্যবহার করছে, তখন আমি চাইলে ১ম মডিউলটা রান দিতে পারি। যদি আমি চাই তাদের NTLM তাদের ডোমেইন এসএমটিপি যে ডোমেইন ব্যবহার করছে, মেইল সার্ভিসের সংক্রান্ত যে তথ্যগুলো আছে, আ ওয়েবসাইট মানে ডোমেইন যেটা আছে। তো এই মানে এসএমটিপি ডোমেইন আরকি। তো এই ডোমেইন রিলেটেড তথ্য খুঁজতে গেলে আমি আ এই 2nd মডিউলটা রান দিতে পারি এবং ওপেন রিলে আমি আপনাদেরকে বোঝালাম যে হ্যাঁ, আমি বলছি আপনাদের মডিউলগুলো ওপেন রিলে যদি খুঁজতে চাই Nmap এর স্ক্রিপ্ট দিয়ে যেমন খুঁজতে পারি, মেটাস্প্লয়েট এর মডিউল ব্যবহার করেও খুঁজতে পারি। আর যদি কারা ইউজার আছে বা এই রিলেটেড কোন তথ্য খুঁজতে চাই আমি এই এসএমটিপি এর এই লাস্টের মডিউলটা ইউজ করতে পারি। তো আমি সিম্পলি ১ম মডিউলটা এখানে সিলেক্ট করেছি যে এসএমটিপি ভার্সন রিলেটেড তথ্যটা যেন দেখায়। এরপরে আমাকে যেটা করতে হচ্ছে আমি অপশনস কমান্ড দেওয়ার পরে আমি ইউজ 0 লেখাতেই আমার এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে অপশনস দেওয়াতে আ হ্যাঁ, তাদের সার্ভারে কিছুদিন আগেও DOS অ্যাটাক হয়েছিল। এই যেটা দেখেছি তাদের সার্ভার ডাউন হয়ে অবস্থা খারাপ। আমি দেইনি। তবে কেউ হয়তো দিয়েছিল তাদের যন্ত্রণায় পড়ে। তো যাই হোক এখানে যেটা হচ্ছিল যে মেটাস্প্লয়েট এর আমি এখানে অপশনসটা দেয়াতে আমাকে দেখাচ্ছে যে আমি কি এখানে আমার দেয়া লাগবে। বাই ডিফল্ট আমার এখানে পোর্ট নাম্বারটা শো করছিল। তো যদি আপনি আ কোন স্ক্যান দিয়ে আপনি দেখতে পারেন যে তাদের এসএমটিপি সার্ভারটা বা সার্ভিসটা অন্য কোন পোর্টে চালু আছে। সাপোজ এই ৪৯,০০০ নাম্বার পোর্টে এসএমটিপি সার্ভিসটা চালু আছে। তখন আপনাকে এটা এখানে মেনশন করে দিতে হবে যে সেট আর পোর্ট টু ওই পোর্ট নাম্বার। আর এখানে বাই ডিফল্ট যেহেতু ডিফল্ট পোর্ট নাম্বারই ২৫ মেটাস্প্লয়েট থেকেও এটা মানে অটোই এখানে সিলেক্ট করে দিয়ে রেখেছে। তো আমি এখানে যেটা করব জাস্ট আমার রিমোট হোস্ট বা আমার টার্গেটের আইপি অ্যাড্রেসটা সিলেক্ট করে দিতে হবে। আমি সেইটা সিলেক্ট করে দিয়েছি। দিয়ে আমি স্ক্যান দেয়াতে আমার দেখাচ্ছে যে অক্সিলারি মডিউল এক্সিকিউশন কমপ্লিটেড। অর্থাৎ আমি যে মডিউলটা দিয়েছিলাম সে ঠিকমতো রান করতে পারছে কিন্তু কোনো আউটপুট এখানে আসছে না। কারণ এটা সিম্পলি আমরা যখন এমনি আমাদের উইন্ডোজ 7 যে টার্গেট আছে সেখানে স্ক্যান দিলাম, দেয়াতে দেখাচ্ছে যে এখানে কোনো এসএমটিপি সার্ভিস রানিং নেই। ঠিক আছে? যাই হোক, আমরা আমাদের ক্লাসে আলোচনা করি অ্যাটাক এর চিন্তা মাথা থেকে বাদ।
আমরা যেখানে ছিলাম, আমরা এসএমটিপি নিয়ে এনুমেরেট করার একটু টেকনিক জানলাম, বা এসএমটিপি জিনিসটা কি সেটা বুঝলাম। এরপরে হচ্ছে ডিএনএস এনুমেরেশন। ডিএনএসটা কি আমরা প্রোটোকলে দেখেছিলাম যে ডিএনএস প্রোটোকলটা হচ্ছে এই যে আমি একটা নাম খুঁজে বের করব, একটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস জানা নেই, শুধু নাম জানা আছে, মনে করুন youtube.com বা ishikon.com। তো সেটাতে কি আমি ওটার আইপি অ্যাড্রেসটা সার্ভার থেকে কিভাবে খুঁজে বের করা যায়, আহ, সেই সেই কাজটাই আমার ডিএনএস প্রোটোকল করে দিচ্ছে। আবার ডিএনএসটা শুধুই যে বাইরের আমাকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে থাকছে তা না, তার নিজের নেটওয়ার্কেরও অভ্যন্তরীণ নেটওয়ার্কের তথ্যগুলো, তার ডিএনএস রেকর্ড যেটা, এটা তো ওই আইপি অ্যাড্রেসের তথ্যই তো ডিএনএস দিয়ে থাকে। তো সেই আইপি অ্যাড্রেসের রেকর্ডটাই কি ডিএনএস এর ফাইলে সেভ থাকবে বা ডিএনএস কনফিগারেশনে সেভ থাকবে। তো সেই কাজটা আমরা করতে পারি। সেখানে একটা ডিএনএস রিলেটেড যদি পাই, 53 নাম্বার পোর্ট যদি ওপেন পাই, সেখানে আমরা জোন ট্রান্সফারের একটা চেষ্টা করতে পারি। জোন ট্রান্সফারটা কি আমি আপনাদের গত ক্লাসে একবার বলেছিলাম যে এখানে কাজ যেটা করব, যে তাদের এই ডিএনএস এর তথ্যগুলো যেখানে সেভ আছে, ওই সেভ করা ফাইলটা ধরে আমি আমার কাছে কপি করে নিয়ে চলে আসবো। তাতে কি হচ্ছে, তার একটা টেক্সট ফাইলে সে যদি এরকম গুরুত্বপূর্ণ তথ্য রেখে দেয় কেউ, আমি তার সেই টেক্সট ফাইলটা যদি নিয়ে আসি, তার মানে কি আমার কাছে তার তথ্যের একটা কপি চলে আসছে। সে সিম্পল একটা কনসেপ্ট। তো তাতে তাদের তাদের ডিএনএস সার্ভারটা অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস কি আছে, বা আহ, অভ্যন্তরীণ নেটওয়ার্কে কি কি আছে, হ্যাঁ, টার্গেট রেকর্ড যেটা আছে, টার্গেট তাদের অভ্যন্তরীণ নেটওয়ার্কে 5টা কম্পিউটার 10টা কম্পিউটার এরকম থাকতে পারে, রাউটার থাকতে পারে, এইরকম তথ্যও অনেক কিছু আমি খুঁজে পেয়ে ফেলতে পারি। তো আমরা এটা কিভাবে করব, আমরা এটার জন্য এনম্যাপের স্ক্রিপ্ট যেমন আছে, আবার আলাদা টুলসও আমাদের অ্যাভেলেবল আছে। তো প্রথম যে টুলসটা আমি এখানে চেষ্টা করতে পারি সেটার নাম হচ্ছে ডিএনএস রিকন। ডিএনএস রিকন কি কাজ করতে পারে, ডিএনএস রিকন টুলসটা হচ্ছে কি এই ডিএনএস রিলেটেড ইনফরমেশন গ্যাদারিং এর কাজটা আমার করতে পারে। সিম্পলি আমি কোনো একটা টার্গেট চিন্তা করি যে সেই টার্গেটটা কোনটা হতে পারে। যাচ্ছি জোন ট্রান্সফার ডট মি, এই যে একটা সাইট আমি নাম দিলাম, এটা এই লোকটা নিজেই তার ওয়েব সার্ভারটা এরকম সেট আপ করে রেখেছে, এবং মানে সে তৈরি মূলত করেছে এরকম টিউটোরিয়াল দেওয়ার সময় বারবার এটা একটা ঝামেলা যে কার ওয়েবসাইটে এরকম ডিএনএস রিলেটেড তথ্য দেয়া আছে, সেটা জোন ট্রান্সফার করা পসিবল কিনা, এটা একটা মানে ঝামেলা। লাইফ টাইমে আমি কোথায় এটা খুঁজে বের করবো, খুঁজে বের করে ক্লাসে দেখানো অনেক সময় সাপেক্ষ। তো সে নিজেই তার ওয়েবসাইটটা এরকম একটা ডেডিকেটেড করে তৈরি করেছে যে এটাতে সব এরকম ডিএনএস জোন ট্রান্সফার ডিএনএস রিলেটেড তথ্য খুঁজে পাওয়া যায়। তো আমি সেই সাইটটাতেই একটা স্ক্যান দিচ্ছি যে সিম্পলি আমার ডিএনএস রিকন টুলসটা তাদের ডিএনএস রিলেটেড কি কি তথ্য আমার এখানে শো করতে পারে। তো আমি দেই, তো অপেক্ষা করি। সে বিভিন্ন এই তথ্য খুঁজে বের করছে। এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা নাম দেয়, এমএক্স, এনএস, এ, এগুলা কি, এগুলোই মূলত আমাদের এনুমেরেশনের সেনসিটিভ তথ্য যেটা সেটা। এমএক্স হচ্ছে তাদের মেইল সার্ভার যেটা সেটা, তাদের নেমিং সার্ভার যেটা বা ডিএনএস সার্ভার, সেটার আইপি অ্যাড্রেস এটা। তো নেম সার্ভারের নেম যেটা, ডোমেইন নেম যেটা সেটা এখানে দেওয়া আছে, এবং ইমেল সার্ভার তারা কি কি ব্যবহার করছে সেই তথ্যগুলো আমার এখানে শো করছে। আর তার সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা সেটা এ দিয়ে মেনশন করে দেখুন আইপি অ্যাড্রেস, টোটাল আইপি অ্যাড্রেসটা আমার এখানে শো করছে। এটা সিম্পলি আমি একটা তার ডিএনএস এনুমেরেশনের কাজটা করেছি। তো কারো কারো সাইটে জাস্ট এটা দেয়াতে আপনার বেশ কিছু তথ্য আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আইপি অ্যাড্রেস রিলেটেড তথ্য পেয়ে যাচ্ছেন। আপনি আইপি অ্যাড্রেস পেলে ফার্দার তাদের
মিস্টেক ফার্দার এই আইপি অ্যাড্রেস আপনি কোনো এনুমারেশনের চেষ্টা করতে পারেন। তার নেম সার্ভারের আইপি অ্যাড্রেস যেটা আছে সেখানে কোনো পোর্ট বা কোনো সার্ভিস কিছু আছে কিনা আপনি সেটা ট্রাই করে দেখতে পারেন। এটা যেমন একটা টেকনিক হতে পারে, কিন্তু সবাই এটা এরকম অ্যাভেলেবল রাখে না। অনেক প্রতিষ্ঠান আছে তারা এগুলো ডিজেবল করে রাখে বা এরকম প্রোটেকশন নিয়ে রাখে, বা ক্লাউড সার্ভিস ব্যবহার করে থাকলে সেখানে আপনার এরকম তথ্য নাও আসতে পারে। তো আমরা এই জন্যই জোন ট্রান্সফারটা অনেক সময় প্রেফার করে থাকি, যে আমি যদি জোন ট্রান্সফারটা একবার ট্রাই করে দেখি যে তাদের তথ্যটা ডাইরেক্ট কপি করে আমি আনতে পারি কিনা। সেই কাজটাই আমি এই ডিএনএস রিকন টুলস দিয়ে আমি করতে পারবো। এই ডিএনএস রিকন টুলস ছাড়াও জোন ট্রান্সফারের জন্য আরো কিছু টুলস আছে, তো আমাদের এতগুলো দরকার নেই, আমরা একটা টুলস দিয়েই খুব এফিশিয়েন্টলি কাজটা করে ফেলতে পারি। আমি কি করব, জাস্ট আমার ডি দিয়ে আমার ডোমেইন নেমটা সেটা মেনশন করে দিচ্ছি, দেন আমি টি দিয়ে AXFR, এটা হচ্ছে কি আমার জোন ট্রান্সফারের কমান্ড সেকশনটা। ঠিক আছে, আমি শুধু এটা উল্লেখ করলে সে জোন ট্রান্সফারের একটা ট্রাই করবে। এটা দেই। হ্যাঁ মামুন ভাই, আপনি বলুন কোশ্চেন। জি, এই জোন ট্রান্সফারের জন্য কি কোনো এক্সট্রা বা আলাদা কোনো আইপির প্রয়োজন নাই? না না, কিছু প্রয়োজন নেই। এটা দেখুন, এখানে জোন ট্রান্সফারের কাজটা হচ্ছে, আমরা যখন নর্মাল রিকন দিলাম তখন কত 5-6টার মতো আইপি অ্যাড্রেস এবং তথ্য শো করলো, কিন্তু এখন যখন জোন ট্রান্সফার দিয়েছি তখন দেখুন তাদের ইন্টারনাল কতগুলো ইমেইল সার্ভার আমার এখানে শো করছে। তাদের আম, তাদের নেম সার্ভারের যে যেগুলো আছে, দেখুন কতগুলো আইপি অ্যাড্রেস এখানে শো করছে। আমি তাদের অনেক ইনফরমেশন ইন্টারনাল, তাদের প্রতিষ্ঠান বা আইপি রিলেটেড, তাদের নেটওয়ার্ক ব্লক যেটা আছে, নেটওয়ার্ক গ্রুপ আছে, সেটা রিলেটেড অনেকগুলো তথ্য এখানে খুঁজে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আহ, তার কারণে এই জোন ট্রান্সফারটাও খুব ভালো একটা টেকনিক। হ্যাঁ, আমরা প্রথমবার যখন ডিএনএস রিকন দিয়ে ট্রাই করলাম তখন আমাদের কিন্তু এত তথ্য আসেনি। কারণ কি, তখন জাস্ট সিম্পলি আমরা কিছু রিকোয়েস্ট পাঠিয়ে সেই জোন ট্রান্সফার ডট মি যেটা ছিল সেখান থেকে তাদের ডিএনএস রিলেটেড কিছু তথ্য পেলাম, গেল। এরপর যখন আমরা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করলাম, যে কখনো কখনো এই ডিএনএস তথ্যগুলো আমাদের টার্গেট যেটা সে হাইড করে রাখতে পারে, সে কিছু লুকিয়ে রাখতে পারে, অথবা সে টোটাল কোনো একটা প্রোটেকশন সেখানে ব্যবহার করতে পারে। তো যার কারণে আমরা সেকেন্ড যে টেকনিক আছে সেটা একটু ট্রাই করে দেখতে পারি, যে সরাসরি জোন ট্রান্সফারের একটা চেষ্টা, যে সে হয়তো হাইড করে রেখেছে এক্সটার্নাল ইন্টারনেট থেকে এটা ডিএনএস এর তথ্য হাইড করে রেখেছে, কিন্তু কপি করার যে একটা ফাংশনালিটি সেটা সে বন্ধ করেনি। যার কারণে আমি যখনই ডিএনএস জোন ট্রান্সফারটা দিচ্ছি, দেয়াতে দেখুন এটা দেয়াতে আমার তাদের ইন্টারনাল আরো অনেকগুলো আইপি অ্যাড্রেস এবং সার্ভিস, আমি যখন নর্মাল রিকন দিয়েছিলাম তখন নেম সার্ভার যেটা এনএস কিন্তু একটা একটা শো করছিল, এখন দেখুন জোন ট্রান্সফারের পরে সেটাই এখন 1 2 3 4 4টা এখানে শো করছে। ঠিক আছে, এটা আমাদের একটা সুবিধা। কখনো কখনো এটা এনাবল পাওয়া যায়, কখনো কখনো এনাবল পাওয়া যায় না। ঠিক আছে, এটার জন্য এনম্যাপেরও একটা স্ক্রিপ্ট আছে, আপনারা চাইলে সেটা ট্রাই করে দেখতে পারেন। সেটার নাম হচ্ছে, এটাতেই এই যে জোন ট্রান্সফার ডট এনএসি, এটা দিলেও আপনার কি করবে, সেই জোন ট্রান্সফারের কাজটা করবে। আপনার যদি কখনো মনে হয় যে ডিএনএস টিকন তথ্য তেমন দিচ্ছে না, বা আপনি এনম্যাপ দিয়ে একটা ট্রাই করে দেখতে চাচ্ছেন, আপনি দিতে পারেন। দিলে তবে আমাদের ডিএনএস টিকনই যথেষ্ট ভালো একটা টুলস, এটা দিয়েই আমরা তথ্য পেয়ে যাব। এটা গেল আমাদের ডিএনএস সংক্রান্ত তথ্য। এরপরে যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে আরপিসি। এটা আমরা উইন্ডোজ কম্পিউটারে অনেক সময় পাবো, বা আরপিসি জিনিসটা অনেক কমন হয়ে থাকে অনেক সময়। তো জিনিসটা কি আসলে, এই আরপিসি জিনিসটা কি, বা এটা কি কাজ করে থাকে? এএক্সএফআর হচ্ছে কি, ওই আমরা জোন ট্রান্সফার যে করতে চাচ্ছি, আমরা শুধুই ডিএনএস তথ্য চাচ্ছি না, জোন ট্রান্সফারও করতে চাচ্ছি, সেই অংশ, সেই কমান্ড আর কি এএক্সএফআর। ঠিক আছে, হাইফেন টি দিয়ে এএক্সএফআর। তো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আরপিসি নিয়ে। এই আরপিসি জিনিসটা কেমন, আমি তার একটা ডায়াগ্রাম রেখেছি। ডায়াগ্রাম থেকে দেখলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আরপিসি জিনিসটা হচ্ছে সংক্ষেপে, বা এটা ব্রড হচ্ছে গিয়ে রিমোট প্রসিডিউর কল।
এটার মিনিং কি বা এটা আসলে কাজ কি? তো চিন্তা করুন, আপনি আপনার কম্পিউটারে কোনো কারণে ২ আর ৩ যোগ করে কত হয়? ২ আর ৩ যোগ করে ৫ হয়। সাপোজ আপনি এই কাজটাই আপনি শো করতে চাচ্ছেন বা আপনার এই কাজটা করা প্রয়োজন। কিন্তু আপনার যে কম্পিউটার বা এই যে এখানে ক্লায়েন্ট প্রসেস যেটা বলছে বা কলার, আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটা নেই। মনে করুন ক্যালকুলেটর সফটওয়্যারটা নেই। এটা আবার সার্ভারে আছে। এখন আপনি যে কাজটা করতে পারেন বা আপনার এই কম্পিউটার দিয়ে আ যে ফাংশনটা করা আছে যে আপনি সিম্পলি আপনার এই কলার কম্পিউটার থেকে এই ২ আর ৩ যোগ করলে কত হয় সেই রিকোয়েস্টটা আপনি সার্ভারকে পাঠাইলেন। সার্ভারের কাছে তো ক্যালকুলেটর সফটওয়্যারটা আছে। এটা যে ক্যালকুলেটরই হবে তা না। আমি আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ স্বরূপ বলে বোঝাচ্ছি। ঠিক আছে? এটা যে ক্যালকুলেটরই হবে এমন কোনো বিষয় না। তো মনে করুন ২ আর ৩ যোগ করলে কত হয়? সেই কাজটা আপনার কম্পিউটারে করা পসিবল হচ্ছে না। আপনি সার্ভারকে এটা পাঠাইলেন যে, "সার্ভার তুমি আমার এই ক্যালকুলেশন এর কাজটা বা আমার এই যে একটা কম্পিউটিং এর যে একটা কাজ আছে সেই কাজটা তুমি আমাকে করে দাও।" দিলে কি হচ্ছে? এটা একটা রিকোয়েস্ট যাচ্ছে। একটা সার্ভারের কাছে রিকোয়েস্ট যাচ্ছে। গেলে সে তার প্রসেস এক্সিকিউট করে দেয় এবং এই পাশে কিন্তু কলার যে ছিল বা আপনার কম্পিউটার যে ছিল সে কিন্তু ওয়েট করছে। সে কিন্তু একটা কানেকশন মানে বা রেসপন্স পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে যে কখন তার কমিউনিকেশন কাউন্ট করা শেষ হবে। দেন আমাকে তার যোগ বিয়োগ করা শেষ হলে আমাকে এখানে সেন্ড করবে। তো এরকম বসে আছে। সার্ভার ওদিক দিয়ে তার রেসপন্সটা পাওয়ার পর রিকোয়েস্ট পাওয়ার পরে যোগের কাজটা করলো। সাপোজ যে যোগ বা কোনো একটা সফটওয়্যার রান করার পরে দেন সে একটা রিপ্লাই পাঠিয়ে দিচ্ছে। রিপ্লাই পাঠানোতে কি হয়? সে আবার তার যে কাজ দরকার ছিল মনে করুন ২ আর ৩ এর রেজাল্টটা তার কোনো একটা উম কা সফটওয়্যারের জন্য প্রয়োজন ছিল। সে এবার ওই রেজাল্টটা পাওয়ার পরে দেন ওটা নিয়ে কাজ করা শুরু করে। তো এখানে একটা আর্কিটেকচার কি যে রিকোয়েস্ট এবং রেসপন্স এর একটা আর্কিটেকচার আপনারা দেখতে পাচ্ছেন। যে সার্ভার থেকে একটা রিকোয়েস্ট যাবে, ক্লায়েন্ট থেকে সার্ভারে রিকোয়েস্ট যাবে, সার্ভার থেকে একটা রেসপন্স আসবে। তো এই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটা অ্যাটাকিং এর জন্য খুব ভালো একটা আ বা লোভনীয় একটা টার্গেট। কারণ এখানেও কি আমরা এইখানে এ কলারের বদলে আমি হ্যাকার, আমি নিজেই এখানে কোনো রিকোয়েস্ট বা রেসপন্স পাঠাতে পারি। ঠিক আছে? আরপিসিটা এর জন্য একটা ভালো টার্গেট এবং এটা মূলত ডিস্ট্রিবিউটেড ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম যেটা আছে। মানে একই সাথে অনেকগুলো কম্পিউটার অপারেট করতে পারবেন আপনি। তবে একটা সার্ভার থেকে আপনি কম্পিউটিং এর যে কাজগুলো আছে ক্যালকুলেশন বা কম্পিউটিংটা এটার ধারণাটা বিস্তৃত। আমরা কম্পিউটারে যে কাজগুলো করছি সবই আসলে কম্পিউটিং। সেই ইন্টারনালি আ যোগের কাজ 0 আর 1 বিট গুলোর কাজই করছে। তো সিম্পলি ওরকম একটা বিস্তৃত একটা নেটওয়ার্ক মতো করে আমরা একটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার দাঁড় করাতে পারি এবং এটাতে কি হচ্ছে? আমার একটা আ কম্পিউটার থেকে সার্ভারে একটা রিকোয়েস্ট যাচ্ছে যেটা বললাম। আর এইটাতে সুবিধা হচ্ছে কি যেটা যে আমি যদি এখানে কলারের বদলে আমি নিজেই হ্যাকার হিসেবে এখানে কোনো আ আ প্রসেস পাঠাই। আমি তাকে ২ আর ৩ যোগের কথা না বলে জাস্ট আমার কোনো vulnerable সার্ভিস রান করার জন্য একটা কমান্ড পাঠাইলাম। হ্যাঁ? আমার Metasploit এ বিভিন্ন মডিউল এভেইলেবল পাওয়া যায়। সেগুলোতে কি করে এরকম আ কোনো vulnerable পেলোড আমি সেন্ড করলাম। তখন কি সার্ভার ওখান দিয়ে আক্রান্ত হয়ে যেতে পারে বা হ্যাকিং ঘটনা ঘটতে পারে। তো আমি এই কাজটা কিভাবে করব? বা এটার আগেই তো আমার হ্যাকিং এর চেষ্টা করা পসিবল না। আগে আমাকে এটা এনুমেরেট করতে হবে। এটা সংক্রান্ত তথ্য খুঁজে বের করতে হবে। সেটা কিভাবে পেতে পারি? সেটার জন্য ১ম এই আমাদের শেয়ার হচ্ছে। আমাদের আরপিসি ক্লায়েন্ট নামের একটা সফটওয়্যার এভেইলেবল আছে। এই এই সফটওয়্যারটা দিয়ে আরপিসি তেও কিন্তু আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এর একটা ফাংশনালিটি দেখা যায়। কারণ যেহেতু এটাও একটা সার্ভারের সাথে সরাসরি ইন্টারেক্ট করা হচ্ছে। তো কখনো আ সার্ভারেও কি আপনার পাসওয়ার্ড চেয়ে বসতে পারে। তো বা পাসওয়ার্ডে একটা ফাংশনালিটি এড করা যেতে পারে। তো কখনো এরকম আ পাসওয়ার্ড ছাড়াই সেখানে কোনো কানেকশন করা সম্ভব হয়ে থাকে। তো সিম্পলি আমি চিন্তা করি ওরকম একটা করতে চাচ্ছি। আমি কোনো ইউজার নেম জানি না। আমি ইউজার নেম ফাঁকা রেখে এই দিয়ে আমি ইউজার নেম অংশটা আমার এখানে সিলেক্ট করতে হয়। আমি কোনো ইউজার নেম জানি না সেটা দিলাম এবং বড় হাতের N লিখে দিলাম। এটার মানে হচ্ছে যে কোনো ইউজার নেম আমার নেই এবং কোনো পাসওয়ার্ড আমার জানা নেই। আমি সেটা দিয়েই আমার আরপিসি ক্লায়েন্ট নামে যে টুলস আছে সেটা রান করব। কোথায়? দেন
ও 215 এটা আমাদের উইন্ডোজ 7 যে টার্গেট আছে সেখানে এটা দেই যে এটার কোনো তথ্য আসে কিনা। তো দেখা যাচ্ছে যে আমার এখানে একটা কানেকশন হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই enum from users আমি তাদের এনটি স্ট্যাটাস অ্যাক্সেস ডিনাইড, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি আরপিসি ক্লায়েন্ট এটা দেয়াতে আমি তার উইন্ডোজ যেটা 7 যেটা আছে সেখানে আরপিসি একটা কানেকশন পেয়েছি। এরপরে যেটা দিলাম এই কমান্ডটা হচ্ছে কি আমাদের তাদের ইউজার সংক্রান্ত কোনো তথ্য আমি যদি চাই সেটা খুঁজে বের করার একটা কমান্ড হতে পারে। আবার এটা উইন্ডোজের ডিফল্ট একটা কমান্ড। এরপরে কখনো, কখনো আমাদের প্রিন্টার খুব ভালো একটা টার্গেট হতে পারে যে তার কম্পিউটারের সাথে একটা প্রিন্টার যুক্ত হয়ে আছে। সেই প্রিন্টারটা ব্যবহার করে প্রিন্টারের পোর্ট বা সার্ভিস ব্যবহার করে ইন্টারনাল অন্যান্য কম্পিউটারকে আক্রান্ত করা যেতে পারে। তো আমি সেরকমই একটা চেষ্টা করতে চাই। এনাম প্রিন্টারস যদি দেই, দিলে কি হবে যে কোনো প্রিন্টার ওই কম্পিউটার সাথে আমার উইন্ডোজ টার্গেট যেটা এটার সাথে কোনো প্রিন্টার যুক্ত আছে কিনা সেটা তথ্য শো করবে। কিন্তু আমার এখানে আর তেমন কিছুই শো করছে না। আমি এখানে একটা কানেকশন নিতে পারছি কিন্তু আর কোনো তথ্য শো করছে না। আমার এখানে দেখাচ্ছে এনটি স্ট্যাটাস অ্যাক্সেস ডিনাইড, অর্থাৎ আমার যে টার্গেট তার ওখানে কোনো ফাংশনালিটি সে এখানে ইনক্লুড রেখেছে, যার কারণে আমার পসিবল হচ্ছে না অন্য কোনো তথ্য খুঁজে বের করা। আমি শুধু আরপিসি একটা কমিউনিকেট করতে পারছি। তো আমি এটা ক্লোজ করে দিই। এখন আমি আমার অন্যান্য কোনো টেকনিক এপ্লাই করব। তার আগে দেখে নিই যে তার এখানে কোন কোন পোর্টে আরপিসি দেখা যাচ্ছে। MSRPC দেখুন এখানে 1 2 3 4 5টা পোর্টে আরপিসি শো করছে আমার এনম্যাপ স্ক্যানে, যেখানে আরপিসি আছে। আমি এখন আরপিসির আরো বিস্তৃত আমি কোনো তথ্য খোঁজার চেষ্টা করব। কোন কোন পোর্ট 135 আর 52 53 54 57, ঠিক আছে আমি সেটাই এবার দিই। আমরা nmap এর স্ক্রিপ্ট আছে যেটা সেটা দিয়ে আমি দিব। তো কি কি স্ক্রিপ্ট অ্যাভেলেবল আছে আমার আরপিসি এর জন্য সেটা একটা লিস্ট যদি করি যে আমার আরপিসি ইনফো যেটা আরপিসি ইনফো ডট এনএসি এটা আমি এখানে রান করে দেবো। তাতে সুবিধা কি আমার এখানে বিটকয়েনের কাজ নেই আরপিসির সাথে, ব্রুট ফোর্স বা এমএসআরপিসি এটাও আমি দিয়ে দেখতে পারি। কারণ এই দেখুন এমএসআরপিসি কিন্তু আমার nmap স্ক্যানে দেখাচ্ছে যে এটা MSRPC 135। তো আমি এটা ট্রাই করে দেখি একটা নতুন কিছু কিভাবে আমার nmap এরপর জাস্ট আমি একটু ভার্বস দিয়ে দিই, তাহলে আমি কি তো কাজগুলো হচ্ছে সেটা আমি এখানে দেখতে পাবো। আর এখানে আমার পোর্ট নাম্বারটা স্পেসিফাই করে দিতে হবে। এখানে কত পোর্টে 135 নাম্বার পোর্টে MSRPC রানিং আছে। আমি সেইটার স্ক্রিপ্ট যেহেতু অ্যাভেলেবল আছে আমি সেটাই এখানে রান দেবো। ঠিক আছে আমি 135 লিখে দিই এবং এখানে আমার অপশনটা হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট MSRPC enum .nac এটা আমি এখানে দিই। এরপরে আমার টার্গেটের আইপি অ্যাড্রেস 215, ঠিক আছে আমি সিম্পলি এটা দিয়ে দেখি যে মাই মিস্টেক এটা একটা স্ক্রিপ্ট হবে। তো আমার স্ক্রিপ্ট রান দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ পোর্ট ওপেন আছে, সেটা আমি আগেও জেনেছি। MSRPC রান আছে, আর কোনো তথ্য না নেই। আমি এখানে আরেকটু কমান্ড এখানে সংযুক্ত করে দিই, এটার এসভি দিয়ে দিই, এটা সার্ভিস ভার্সন রিলেটেড কোনো এনুমারেশন করে পাওয়া যায় কিনা, MSRPC কোনো ভার্সন বা ব্যানার রিলেটেড কোনো তথ্য পাই কিনা। এটা আর কিছু দেখাচ্ছে না, এটা ওর ভার্চুয়াল বক্স যেহেতু আমি ব্যবহার করছি আমার সেই তথ্যটা এখানে শো করছে। ঠিক আছে এটা ভার্চুয়াল বক্স থেকে যে ম্যাক অ্যাড্রেস দিয়েছে সেটা শো করছে, এবং ওএস যে উইন্ডোজ সেটা এখান থেকেও যেমন বোঝা যাচ্ছে সে নিজে থেকেও একটা স্ক্যান দিয়ে এনএসসি স্ক্যান দিয়ে পেয়েছে। তো আমি এমএসআরপিসি থেকে একটু তথ্য পেলাম। এরপর বাকি যে আরপিসি যেগুলো আছে সেটার আরপিসি ইনফো আরেকটা স্ক্রিপ্টিং আমরা দেখেছিলাম, এটাও একটু ট্রাই করে দেখা ভালো, তাতে আর কোনো তথ্য আমি এখানে পাই কিনা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আরপিসি দেখাচ্ছে এনম্যাপ থেকে। তো দেখি যে বাকি কোনো পোর্ট থেকে আমি ভালো কোনো ইনফরমেশন পাই কিনা। আমি এটা কি জাস্ট একটু মডিফাই করব, আমার স্ক্রিপ্টের নামটা এখানে অ্যাড করে দিলাম। আর এখানে পোর্ট নাম্বার যেহেতু 135-এ MSRPC রান আছে, আমি সেটা পাশাপাশি বাকি যে পোর্টে আরপিসি দেখা যাচ্ছে সেগুলো আমি একটু ইনক্লুড করে দিই এখানে।
35, 49,152, 53, 54, 55। আমি সিম্পলি এটাই দিই যে আরপিসি কোনো ইনফো এই এনএসসি থেকে আমি কোনো তথ্য পাই কিনা। আমার স্ক্রিপ্ট রান হচ্ছে, ভার্সন রিলেটেড তথ্য যাতে আমাকে দেখায় সেই কমান্ডই আমি দিয়েছি। এটা আসতে আসতে আমি একটা স্ক্রিপ্টের আউটপুট আমাদের এনম্যাপের অফিসিয়াল সাইটে যে একটা ডকুমেন্টেশন দেয় সেখানে কেমন আউটপুটের কথা বলা আছে সেটা দেখে আসি। তো একটু সবাই কাইন্ডলি মিউট রাখলে ভালো হয়। আমি এটা আনমিউট অপশনটা দিতে চাই না এর জন্য যে বারবার আপনারা আনমিউট করে শব্দ করতে থাকেন। তো যেখানে ছিলাম যে আমাদের এনম্যাপের অফিসিয়াল সাইটে যে একটা ডকুমেন্টেশনে যেভাবে বলা আছে, তো আমরা স্ক্রিপ্ট রান দিলে তো তাদের আরপিসি রিলেটেড আর কোনো ইনফরমেশন আসতে পারে, কি কি প্রোটোকল তারা ব্যবহার করছে এবং অন্য কোনো পোর্টে কত ভার্সন নাম্বার ব্যবহার করছে এবং সার্ভিসটা কি, আরপিসি বাইন্ড হতে পারে, এটি আরএসডি হতে পারে, হ্যাঁ, বিভিন্ন সার্ভিস হতে পারে যে, এবং অন্য কোনো পোর্ট দেখাচ্ছে যে অন্য কোনো পোর্টও সেখানে ওপেন আছে। 111তে স্ক্যান দেওয়াতে বাকি পোর্টগুলোর তথ্য শো করছে। তো সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা এক্সপ্লয়টিং এর বাকি কাজগুলো করতে পারবো বা সিস্টেম হ্যাকিং এর গুলো করতে পারবো। তো এখানে দেখুন আমরা আমাদের উইন্ডোজ 7 যে টার্গেটে দিয়েছি সেখানে কি কি এসেছে না, সেখানে আরপিসি রিলেটেড আর তেমন কোনো ইনফরমেশন এখানে আসছে না বা শো করছে না। তো আমাদের এতটুকুই এনাফ জানা যে আমরা এখানে আরপিসি আছে, উইন্ডোজ আরপিসি, এটুকু জানলেই আপাতত হচ্ছে। আমরা সিস্টেম হ্যাকিং আলোচনায় যখন যাব তখন আমরা বাকি প্রসিডিউর নিয়ে চিন্তা করব, ঠিক আছে। এরপরে যেটা আমাদের এফটিপি এনুমারেশন, আমরা আমাদের এফটিপি প্রোটোকলে বলেছিলাম এফটিপির কাজটা কি, কাজই হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমি কিভাবে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে ফাইল আদান প্রদান করতে পারি, সেই টেকনিক গুলো আমাদের এফটিপিতে আলোচনা করা হয়ে থাকে। এখন এটা কিভাবে আমি এনুমারেট করবো বা এটার তথ্য আমি কিভাবে খুঁজে বের করবো, ক্লিয়ার করে দিই। তো এটা বের করার জন্য আমাদের এনম্যাপেরই একটা আমরা যদি সার্চ দিই কি কি স্ক্রিপ্ট অ্যাভেলেবল আছে, সে এখানে এফটিপি ব্রুট ফোর্স, এফটিপি করতেও আমাদের এফটিপি কানেকশন নিতেও আমাদের কিছু তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেন আমাকে লগ ইন করতে হয়। তো সেই ক্ষেত্রে ব্রুট ফোর্স এনএসসি আছে, সে এই কাজটা করে দিবে। এছাড়াও আমাদের ইটিএফটিপি এনাম যেটা এনুমেরেশনের যে কাজটা, সেটা এখানে সে করে দেখাতে পারবে। আর কোনো ভুলনারেবিলিটি একটা দেখা যাচ্ছে, এই ভুলনারেবিলিটি এক্সিস্ট করে কিনা, আমি যে নেটওয়ার্কে স্ক্যান করছি বা সিকিউরিটি টেস্ট করতে চাচ্ছি, সেটা সিম্পলি এই একটা এনএসসি দিয়ে রান করে আমি দেখতে পাবো যে এই সিবি 2010 সালে একটা আপনাদের ভুলনারেবিলিটি মানে অ্যাসেসমেন্ট ক্লাসটা করলে তখন এই শব্দটুকের মিনিং আপনারা বুঝতে পারবেন, এটা আপনাদের নেক্সটে হবে, টেনশন নেই। তো এরকম ভুলনারেবিলিটি এক্সিস্ট করে কিনা এফটিপি সেই রকম স্ক্রিপ্টিং ইঞ্জিনও এখানে অ্যাভেলেবল আছে। তো আমি চাচ্ছি যে না, আমার এত কিছু দেখার দরকার নেই, আমি সিম্পলি এখানে এটা মেনশন করে দিব যে তুমি এফটিপি রিলেটেড যতগুলো আছে সবগুলো এখানে রান করবা স্ক্রিপ্ট। আমি কি বললাম, এখানে এফটিপি লিখে আমি একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম, দিলে কি হবে, এখানে যতগুলো স্ক্রিপ্ট আছে সে সবগুলোই আমার এখানে এই আমার যে টার্গেট সেখানে রান করবে। রান করলে কি হচ্ছে, আমি এখানে ভার্বস দিয়ে দিই, দেন আমি পোর্ট আইপি অ্যাড্রেসটা 10.2.15 টার্গেট আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই। দিলে কি হচ্ছে, শুধু এফটিপি রিলেটেড যতগুলো আছে সেইখানে কাজ করা শুরু করবে। তো যেটা দেখা যাচ্ছে যে এসএসএন ডিএস আরটিএসপি ডব্লিউ
এখানে কোনো এফটিপি সার্ভিস রানিং নেই, তার কোনো এফটিপি পোর্ট আমার টার্গেট যেটা সেটাতে কোনো এফটিপি পোর্ট আমার উইন্ডোজ সার্ভারে রানিং নেই, কারণ এটা তো উইন্ডোজ সার্ভার না, এটা পার্সোনাল ইউজের উইন্ডোজ 7, যার কারণে এখানে কোনো এফটিপি পোর্ট দেখা যাচ্ছে না, বা স্ক্রিপ্ট এফটিপি সবগুলো রান দিলেও কোনো আউটপুট আমার এখানে দেখা যাচ্ছে না। এখানে আরপিসি, নেটবায়োস এগুলোর কাজই বেশি। নেটবায়োস আমি আপনাদের গত ক্লাসে দেখিয়েছি যে নেটবায়োস জিনিসটা কি, কিভাবে কাজ করে থাকে, এপিআই, ঠিক আছে। তো এটা বেশি দেখা যাচ্ছে। আবার দেখুন এইখানে আমরা যখন এই স্ক্রিপ্ট রান দিয়েছি, এটাতে শুধু এফটিপি জাতীয় তথ্য খুঁজছে, যার কারণে সে বাকি পোর্ট গুলো যেটা আমরা কিন্তু আগের স্ক্যানে পেয়েছি এটা আরপিসি রান করছে, কিন্তু যখন এফটিপি রিলেটেড স্ক্রিপ্ট রান দিলাম সে তখন কিন্তু এটা আর ডিটারমাইন করতে পারছে না যেটা আরপিসি নাকি, সে শুধু এফটিপি তথ্যই এখানে খুঁজে বেরিয়েছে, ঠিক আছে। তো আমাদের মেটাস্প্লয়েট যেটা আছে আমরা এবার সেটা ইউজ করে আমরা দেখি, এখানেও আমাদের আরপিসির জন্য মডিউল অ্যাভেলেবল আছে, সরি এফটিপির জন্য আমাদের মডিউল অ্যাভেলেবল আছে, ঠিক আছে। আমি যদি এখানে সার্চ দিই, সার্চ স্ক্যানার এফটিপি, দেখুন অ্যানোনিমাস এফটিপি অ্যাক্সেস ডিটেকশন। এফটিপিতে পাসওয়ার্ড যেমন চাই, এখানে আবার আরেকটা ফাংশনালিটি দেখা যায় যে আপনি ওখানে ইউজার নেমের জায়গায় যদি আপনি একটা ইমেল অ্যাড্রেস দেন, তারপর আপনি পাসওয়ার্ডের বদলে অ্যানোনিমাস শব্দটা লিখে দেন, হ্যাঁ, তখন আপনাকে সরাসরি ওখানে একটা অ্যাক্সেস করতে দেয়। এটা একটা ফাংশনালিটি এফটিপির দেখা যায় যে অ্যাকচুয়াল কোনো ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড জানা ছাড়াও এই ডিফল্ট ওই রাউটারের ডিফল্ট পাসওয়ার্ডের মতো একটা জিনিস, এরকম ডিফল্ট কিছু ব্যবহার করে অ্যাক্সেস কানেক্ট করে ফেলা যায়। তো এই মডিউলটা কি করবে, আমার এই মডিউলটা সেই কাজটাই এখানে করে দেখাবে, যে সে নিজে টেস্ট করে দেখবে যে এরকম অ্যাভেলেবল আছে কিনা বা পসিবল কিনা। এফটিপি ভার্সন স্ক্যানার আমি এখানে দিতে পারি, যদি এফটিপি অ্যাভেলেবল থাকে সেই ভার্সন আমাকে, তো যদি দেখায় যে কোনো ব্যাকডেটেড ভার্সন সেখানে রান করছে, তখন কি আমি সেইটা রিলেটেড এক্সপ্লয়েট বা কোনো সফটওয়্যার ভুলনারেবিলিটি খুঁজে আমি সেটা ব্যবহার করে অ্যাক্সেস নিতে পারবো, ঠিক আছে। তো আমি আমাদের প্রথমটাই এখানে রান দিয়ে দেখি যে এটা অ্যাভেলেবল কিনা। ইউজ 0, এখানে অপশনস গুলো যদি দেখি দেখাচ্ছে যে হ্যাঁ, যেটা বলেছেন যে পাসওয়ার্ড হিসেবে একটা ইমেল অ্যাড্রেস আর ইউজার নেম হিসেবে অ্যানোনিমাস, এটা উল্লেখ করলেই আপনি কোনো এফটিপি তে কানেকশন নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। আমার এখানে রিমোট হোস্ট যেটা আছে সেটা সিলেক্ট করে দিতে বলছে, আমি সেটা সিলেক্ট করে দিব, দেন আমার টার্গেট আইপি অ্যাড্রেসটা সেটাই দিই, দিলে দেখুন দেখা যাচ্ছে এটা, এবং আর পোর্ট কোনটা, রিমোট পোর্ট 21, যদিও এটা রান দিলে আমাদের তথ্য আসার সম্ভাবনা কম, কারণ 21 নাম্বার পোর্ট কিন্তু এখানে ওপেন নেই, ঠিক আছে। তারপরও টুলসটা কিভাবে মডিউলটা কিভাবে রান করবেন সেটা দেখানো উদ্দেশ্য। যদি আমি রান দিই দেখুন খুব দ্রুত এটা আমার রান এক্সিকিউশন কমপ্লিটেড হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু এখানে পোর্ট ওপেন নেই আমার উইন্ডোজ 7-এ, তাই এখানে আউটপুট এটার ক্ষেত্রে আসছে না। যদি এফটিপি এটা সার্ভার হতো, এফটিপি সার্ভার এনাবল থাকতো, তাহলে এটা আসতো। এটা গেল আমাদের এফটিপি কিভাবে এনোমেট করতে হয় সেটা নিয়ে আলোচনা। আমি একটা এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এসএসএইচ এনুমারেশন। এসএসএইচ জিনিসটা কি? এসএসএইচ জিনিসটা আমাদের হচ্ছে একটা দূর থেকে কম্পিউটার কানেক্ট করার জন্য, মনে করুন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে, তারা এক কম্পিউটার থেকে বসে আরেক কম্পিউটার নেটওয়ার্কের ভিতরে বা নেটওয়ার্কের বাইরে কোনো একটা কম্পিউটার কিভাবে কন্ট্রোল করতে পারে টার্মিনালের মাধ্যমে, সেটার জন্য একটা প্রোটোকল মতো তৈরি করা। এফটিপি তে তো শুধুই ফাইল আদান প্রদান হচ্ছে, আর এসএসএইচ এ সরাসরি টার্মিনাল পাওয়া যায়। আমরা যে টার্মিনালে কালি লিনাক্সে যেভাবে কমান্ড দিচ্ছি একদম সেম ওই কাজটা আমাদের করা সম্ভব হয় এসএসএইচ কমিউনিকেশন এনাবল থাকলে। তো এই এর আগে একটা ছিল, সেটা হচ্ছে গিয়ে সিকিউর না, সেটাতে নামটা মনে আসছে না কারেন্টলি, যাই হোক আমার নামটা হঠাৎ মনে আসছে না নাম প্রোটোকলটার। তো এসএসএইচ যেটা হয়, আপনার তথ্য যেটা আদান প্রদান হচ্ছে সেটা এনক্রিপ্ট হয়ে, বা আপনি সিম্পলি এবিসিডি লিখে সেন্ড করছেন, সেই এবিসিডি লেখাটাই এসএসএইচ প্রোটোকল নিজে থেকেই পরিবর্তন করে আপনার এমন একটা শব্দ বানিয়ে দিবে, মাঝখানে হ্যাকার বসে যদি আপনার ডাটা প্যাকেট যেটা আছে সেটা চুরি করে নিয়েও যায়, সে কোনো তথ্য বুঝতে পারবে না।
এই এসএসএইচ একাই আপনার রিমোট অ্যাক্সেস, যেটা বাংলাদেশ থেকে বসে রাশিয়ার কম্পিউটার আপনি কন্ট্রোল যেমন করতে পারবেন, ফাইল আদান প্রদানের কাজটা করতে পারবেন, এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে সেই রিলেটেড কাজগুলো আপনি করতে পারেন। এসএসএইচ জিনিসটাই এমন করে সাজানো। এবং এটার বেসিক কমান্ড যেটা, আমি যদি কোথাও একটা এসএসএইচ কানেকশন করতে চাই, আমি কালি লিনাক্সে আসি, আমার টার্মিনাল দিয়ে আমি চাচ্ছি যে আমি কোন একটা আইপি অ্যাড্রেসে এসএসএইচ কানেকশন তৈরি করব। আমার কমান্ড কি? এসএসএইচ দিয়ে আমার ইউজার নেম, মনে করুন অ্যাডমিন, এটা দিয়ে দেন আমি একটা আইপি অ্যাড্রেস যেটা আছে টার্গেট আইপি অ্যাড্রেস, সেটা যদি দিই, দিলে আপনার আমার তো এখানে কোনো পোর্ট 22 ওপেন নেই, আমার উইন্ডোজে কোনো এসএসএইচ কমিউনিকেশন দেয়া নেই, কিন্তু এখানে দিলে আপনার একটা পাসওয়ার্ড যাবে। সেটা পাসওয়ার্ড যদি আপনার জানা থাকে, আপনি পাসওয়ার্ড দিলেন, এটা তো লিগ্যাল ওয়ে, তার যেহেতু আপনি হ্যাকিং পারপাসে বা সিকিউরিটি টেস্ট করতে যাচ্ছেন, পাসওয়ার্ড যদি জানা না থাকে আপনি পাসওয়ার্ড অ্যাটাক দিবেন। ওটা আপনাদের সিস্টেম হ্যাকিং ক্লাসে আমি দেখিয়ে দিব কিভাবে এসএসএইচ যদি আপনার পাসওয়ার্ড জানা না থাকে কিভাবে আপনি অ্যাটাক দিতে পারেন। তো এসএসএইচ এর ক্ষেত্রে আরেকটু বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এসএসএইচ টা কিভাবে কমিউনিকেট করে থাকে, বা এই যে যখন আমি পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দেওয়ার পরে কাজটা কি হচ্ছে। আমার এই যে আমার কম্পিউটার, আর এটা হচ্ছে আমার সার্ভার, ঠিক আছে। আমি সার্ভারে কি করছি, পাসওয়ার্ড দেওয়ার পরে একটা লগ ইন রিকোয়েস্ট আমার এখান থেকে আমার কম্পিউটার থেকে সার্ভারে সেন্ড হচ্ছে। সেন্ড হওয়ার পরে একটা পাবলিক কি বা একটা চাবি মতো সে এখানে সেন্ড করে থাকে। আমার সেই চাবিটা দিয়ে মনে করুন একটা বক্সে তালা লাগিয়ে দিচ্ছি, সেটা শুধু তালা লাগানোর, আর তালা খোলার জন্য যে চাবিটা সেটা আমার কাছে, ঠিক আছে। এটা আপনাদের এনক্রিপশন ক্লাসে এটা আরো বিস্তারিত ব্যাখ্যা করব। তো এইরকম পাবলিক কি এবং প্রাইভেট কি, মানে একটা গণ চাবি আর একটা নিজে সংরক্ষিত চাবির মতো দুইটা সেকশন থাকার কারণে এসএসএইচ জিনিসটা খুবই সিকিউরড বা নিরাপদ একটা বিষয়, ঠিক আছে। এটা দিয়ে আহ, তথ্য চুরি করা যাওয়ার সম্ভাবনা কম। যেটা করা যায় যে হ্যাকিং এর এসএসএইচ এর তারা ব্যাকডেটেড কোনো সফটওয়্যার ব্যবহার করছে কিনা ওটা দিয়ে যেমন হ্যাকিং এর চেষ্টা করা যায়, অথবা পাসওয়ার্ডটা কোনো দুর্বল পাসওয়ার্ড দিয়েছে কিনা সেটা দিয়ে একটা হ্যাকিং এর চেষ্টা করা যায়, ঠিক আছে। তো সেটা করতে হলেও কি আমাদেরকে এসএসএইচ এর তথ্য খুঁজে বের করতে হবে। এসএসএইচ এনুমেরেট করার বা এই কাজটা অটোমেটিক্যালি করার জন্য আমাদের একটা টুলস অ্যাভেলেবল আছে। সেই টুলসটা একাই আমার সব তথ্য খুঁজে দেখাতে পারবে। যদি সার্চ দিই, আমাদের এপিটি সার্চ এসএসএইচ অডিট, হ্যাঁ দেখুন এই যে এসএসএইচ সার্ভার অডিটিং এর জন্য বা টেস্ট করার জন্য এই টুলসটা অ্যাভেলেবল আছে। আমি এটা কিভাবে সেটআপ দিব, এপিটি ইনস্টল এসএসএইচ অডিট, এটা সেটআপ হচ্ছে। সেটআপ হলে দেন আমি এটা ইউজ করে আমি একটা কোথাও কোনো শুধু এটা শুধু এসএসএইচ এর জন্য, অন্য কোনো সার্ভিসে এই টুলসটা স্ক্যান দিতে পারবে না কিন্তু, হ্যাঁ। এটা ডাউনলোড হলেই আমরা এটা কাজ করতে পারবো। এসএসএইচ 1024 এসএসএইচ অডিট। এরপরে সিম্পলি আপনি জাস্ট আপনার টার্গেটের আইপি অ্যাড্রেসটা যদি লিখে দেন, বাকি কাজ ও নিজে থেকেই করে দেখাতে পারবে। আমি এটা দিই, আমার আমার কালি লিনাক্সে কোনো এসএসএইচ কানেকশন অ্যাভেলেবল নেই, তাই এটা এখানে আনএভেলেবল দেখাচ্ছে। এবার আমার উইন্ডোজ টার্গেটে দিয়ে দেখি যে এটার কোনো আসে কিনা। না, এটা আমার উইন্ডোজ টার্গেটেও কোনো এসএসএইচ কানেকশন অ্যাভেলেবল নেই। তো যদি থাকতো বা এরকম এসএসএইচ কানেকশন অ্যাভেলেবল থাকলে আমরা কেমন আউটপুট পাবো, সেটার জন্য আমি একটা স্ক্রিনশট আপনাদের তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে রেখেছি, তাতে বুঝতে সুবিধা হবে যে আমরা রিয়েল লাইফে গেলে কেমন আউটপুট পেতে পারি। তো দেখতে পাচ্ছেন এই যে কমান্ডে এটা সিকিউরিটি ভুলনারেবিলিটি কি কি আছে সেটা একটা এই যে মাঝখানে যে হ্যাশট্যাগ সিকিউরিটি সেকশনটা, এটা জাস্ট কমান্ড রান দেওয়ার পরেই আপনি এসএসএস অডিট লিখে আইপি অ্যাড্রেস দেওয়ার পরেই যদি এটা ভুলনারেবিলিটি এক্সিস্ট করে, এসএসএস ভুলনারেবিলিটি সে নিজেই চেক করে এবং কি ভুলনারেবিলিটি, হ্যাঁ কি কাজ করতে পারে সব একসাথে লিস্ট করে আপনার এখানে শো করবে, ঠিক আছে। এসএসএস অডিট টুলসটা অটোমেটিক্যালি অধিকাংশ কাজ আপনাকে
করে দেখাতে পারে। তো কখনো কখনো আপনার এসএসসি অডিট একাই অ্যাডাপ, আপনার অন্য মেটাস্প্লয়েট বা এগুলো দেয়া প্রয়োজনও পড়ে না। যদি আপনি প্রয়োজন পড়ে, আপনি মেটাস্প্লয়েট একটা সিম্পল যদি আপনি সার্চ দেন, সার্চ স্ক্যানার এসএসএইচ, এখানে বেশ কতগুলো এসএসএস ভার্সন, ইউজার, লগ ইন চেক স্ক্যানার, হ্যাঁ বিভিন্ন রকম অ্যাভেলেবল আছে। যে আপনি অটোমেটিক স্ক্যানার দিয়ে সব ওভারঅল আইডিয়া নিতে চাচ্ছেন না, আপনি সিম্পল কোনো নির্দিষ্ট কোনো দেখে যে কোনো ব্যাকডোর সেখানে আছে কিনা, বা জাস্ট ইউজার রিলেটেড ইউজার নেম কি কি আছে। একটা এসএসএইচ এ আমি পাসওয়ার্ড অ্যাটাক দিতে গেলে যখন আপনার কাছে শুধু পাসওয়ার্ডের লিস্টই আছে 10,000, তার সাথে যদি আপনি আরো 5,000 ইউজার নেম অ্যাড করতে চান, দিয়ে যদি পাসওয়ার্ড অ্যাটাক দেন অনেক সময় লেগে যাবে। তো আমি আপনাদের বলেছিলাম যে পাসওয়ার্ড অ্যাটাক দিতে গেলে ইউজার নেম যদি আমার জানা থাকে, তখন আমার অর্ধেক কাজ ওখানেই হয়ে যায়। এটা খুব ভালো একটা আমার ফ্যাসিলিটি, ইউজার নেম যদি জানা থাকে। তো সেই একটা মডিউল আমার এখানে অ্যাভেইলেবল দেখা যাচ্ছে, আপনি চাইলে সেই মডিউলটা দিয়ে একটা স্ক্যান দিতে পারেন। তো এটা মেটাস্প্লয়েট আপনাদের অনেকগুলো এক্সাম্পল দেখেছি, এটা আপনারা আশা করি সহজেই পারবেন। তো আরেকটা টেকনিক দেখিয়ে দিই, সেটা শুধু এসএসএইচ অডিট দিয়েও যদি কাজ না হয়, এই টুলসটা কি করে, নিজে থেকে বিভিন্ন প্যাকেট, ডাটা প্যাকেট সেন্ড করে, সেটার উপর ভিত্তি করে আউটপুট দেখায়। তো কখনো কখনো এটা কাজ নাও করতে পারে, আমি সিম্পলি একটা কানেকশনের চেষ্টা করতে পারি। কানেকশন কি, এনসি বা নেটক্যাট নামের একটা টুলস আছে, এটা দিলেই অনেকটা এসএসএইচ তো নিজস্ব প্রোটোকল, নিজস্ব কমান্ড ব্যবহার করে কাজ করে থাকে। নেটক্যাট যেটা, এটাও একটা দূরবর্তী কানেকশনের কাজ করতে পারে এই টুলসটা নিজস্ব ওয়েতে। তো সেটারই একটা টেকনিক অ্যাপ্লাই করব, ভিএন। এটা দিলে কি করবে, আমি যদি এরপরে জাস্ট আইপি অ্যাড্রেসটা দেই 10 ও 2 মনে করুন 15, দেওয়ার পরে আমার খালি পোর্ট নাম্বারটা উল্লেখ করে দিতে হবে। ডিফল্ট ভাবে পোর্ট 22 এসএসএইচ কাজ করে থাকে। তো এই কমান্ড দিলে কি হচ্ছে, নেটক্যাট টুলসটা রান করবে, এবং ভিএন এটা করবে কি, এই যে আইপি অ্যাড্রেস যেটা দিয়েছি তার পোর্ট 22 একটা কানেক্ট করার চেষ্টা করবে। কানেক্ট করার চেষ্টা করলেই আমি বলেছিলাম যে আপনাদের এই টার্মিনালটাই দেখুন উপরের দিকে root@hackerbox একটা নাম লেখা, এটা কি একটা একটা ব্যানার বা একটা টাইটেল মতো একটা অংশ। তো কখনো কখনো এরকম অটোমেটিক টুলস এর আউটপুট না আসলেও যদি পোর্ট এখানে অ্যাভেলেবল থাকে, আমি জাস্ট সিম্পল নেটক্যাট দিয়ে এরকম একটা কমান্ড যদি রান করি, তাদের ভার্সন রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড কোনো তথ্য আমার এখানে শো করতে পারে। একটা ওয়েলকাম মেসেজ যদি সে সেন্ড করে, এবং সেখানেও যদি কোনো তথ্য থেকে থাকে, আমার সেটা অনেক ইউজফুল হবে। ঠিক আছে, আমার এসএসএইচ কানেকশন আমার উইন্ডোজ 7 এ রিকোয়েস্ট করা, কারণ ওখানে কোনো এসএসএইচ সেট আপ করা নেই। তো এটা গেল আমাদের মোটামুটি এসএসএইচ নিয়ে আলোচনা। আমরা যদি কোথাও এসএসএইচ খুঁজে পাই সেটা কিভাবে করবো, এরপরে আরেকটা আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে এসএমবি বা সার্ভার মেসেজ ব্লক এনুমেরেশন। এই জিনিসটা কেমন, কিভাবে কাজ করে সেটা যদি একটু দেখি, যে এটাও আমাদের অনেকটা এসএসএইচ যেরকম দূর থেকে কম্পিউটার নিয়ন্ত্রণে কাজ করে থাকে, বা এসএসএইচ বা আরপিসি তে যেটা হচ্ছিল যে আমার ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে একটা যোগাযোগ হচ্ছিল, একটা প্রসেস করার জন্য আমি বলছিলাম, একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য বলছিলাম, সেটা কি আরপিসি ক্ষেত্রে। এসএমবি তেও এরকম একটা আর্কিটেকচার দেখা যায়, যে আমার ক্লায়েন্ট থেকে সার্ভারে একটা রিকোয়েস্ট যাবে, এবং সার্ভার সেটা প্রসেস করে সেটার একটা তথ্য যাচাই বাছাই করে সে একটা রেসপন্স আমাকে কি শো করবে। এটা মূলত হচ্ছে কি আমাদের ফাইল বা প্রিন্টার এগুলো শেয়ার করার জন্য একটা প্রোটোকল। আমি একই নেটওয়ার্কের ভিতরে নেটবায়োসের যে কথাটা বলছিলাম, নেটবায়োস তো ছিল আমাদের একটা এপিআই, এবং সেটা এসএমবির সাথে একই সাথে কখনো কখনো কাজ করতে পারে, নেটবায়োস এবং এসএমবি একসাথে। তো তখন আমাদের নেটবায়োসের এনুমেরেশনের কনসেপ্ট গুলো তখন কাজে লাগবে। তো এসএমবি তে কি হচ্ছে, শুধু এসএমবি প্রোটোকল ব্যবহার করেও আমাদের এই ফাইল আদান প্রদান হতে পারে। আমরা একটা ফাইল শেয়ার করে রাখলাম নেটওয়ার্কে, শেয়ারিং সেকশনে গিয়ে আপনাদের যদি কেউ আপনারা উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশন করে থাকেন বা উইন্ডোজের সেটিংসে গিয়ে থাকেন ফাইল প্রপার্টিতে, তখন
আপনার এই একটা সেটিংস পাবেন যে সিম্পলি আপনার নেটওয়ার্কে এটা ওপেন করে রাখতে পারছেন একটা ফাইল। ওখানেও আবার আপনি ২ রকমের অনুমতি লেভেল একটা সেটআপ করতে পারেন যে আমার এই ফাইলটা আমি দিয়ে রাখলাম একটা মুভির ডিরেক্টরি, এখানে ১০০ টা মুভি আছে। তো আমার কলিগ যারা আছে বা আমার নেটওয়ার্কে যারা আছে তারা শুধু মুভিটা রিড করতে পারবে বা দেখতে পারবে। সিম্পলি এরকম এরকম যেমন অ্যাক্সেস দেওয়া যায় এএসএমবি তে, আরেকটা অ্যাক্সেস দেওয়া যায় যে তারা শুধুই ফাইলগুলো দেখতে পারবে না, চাইলে নিজেও একটা ফাইল এখানে তৈরি করতে পারবে। এই ২ লেভেলের অ্যাক্সেস দেওয়াতে যদি কেউ এরকম অ্যাভেলেবল করে রাখে, অনেক নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর করে কি ২ টাই একসাথে এনাবল করে রাখে। তাতে অসুবিধা কি হয়? আমি একজন হ্যাকার, আমি তো আর আপনার মুভি বা ফাইল পড়তে যাইনি। এখন যদি আমি সেখানে একটা অপশন খুঁজে পাই, সুবিধা পাই যে আমি ফাইল তৈরিও করতে পারছি, দিলাম আমি ওখানে একটা ম্যালওয়্যার তৈরি করে রেখে আসলাম বা কোনো একটা ম্যালওয়্যার ওখানে আপলোড করে রেখে আসলাম। হ্যাঁ, সেটা একটা ভালো অপশন। যদি ওখানে অ্যাডমিন টাস্কটা সিম্পলি রান করে, তাদের ইন্টারনাল নেটওয়ার্ক যা আছে সব একসাথে হ্যাক হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ভালো দিক। আর এসএমবির উইন্ডোজ সার্ভার ২০১৬ যেটা আছে এবং উইন্ডোজ 10 যেটা আছে, সেখানে এসএমবির 3.1 যেটা লেটেস্ট যে ভার্সন, সেটা ইউজ করা হয়ে থাকে। তো এই জন্য ভার্সন তথ্যটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি ব্যাকডেটেড কোনো ভার্সন ব্যবহার করে থাকে, তখন আমরা ওটা ব্যবহার করে অনেক সহজেই তথ্য পাবো। আমি যেটা করতে চাচ্ছি এখন এনবিটি স্ক্যান, এটা আমাদের এই এসএমবি এনুমেরেশনের জন্য খুব ভালো একটা টুলস। আমি এটা সিম্পলি যে আইপি অ্যাড্রেসটাই লিখে দিই, আমারটা উইন্ডোজের আইপি অ্যাড্রেস। উইন্ডোজটা মেবি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, আমি স্ক্যান দিয়ে দেখি যে এটা নেটওয়ার্ক অ্যাভেলেবল আছে কিনা। বাহ, তো দেখাই যাচ্ছে যে আমি এনবিটি স্ক্যান দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে মেসি বক্স নামের একটা শেয়ার ওখানে অ্যাভেলেবল আছে। কারণ আমি আগেই উইন্ডোজ 7 এ গিয়ে আমি নিজে থেকে একটা শেয়ার ওখানে এনাবল করে রেখে এসেছি নেটওয়ার্কে। তার কারণে এই ভার্চুয়াল বক্সের লোকাল নেটওয়ার্কে মেসির বক্স নামের একটা ফোল্ডার বা ডিরেক্টরি ওখানে অ্যাভেলেবল করে দেওয়া আছে এই আইপি অ্যাড্রেস আমার উইন্ডোজ 7 এ। ঠিক আছে, তো এটা যেমন আমার একটা কাজে লাগতে পারে। এখানে আপনি চাইলে আইপি অ্যাড্রেস না দিয়ে নেট ব্লক যেটা আছে আপনি সেটাও দিতে পারেন, যে এটা এরকম দিয়ে তাহলে মনে করুন এর অভ্যন্তরে বা এখানে 255টা যে আইপি অ্যাড্রেসের একটা গ্রুপ হতে পারে, সেটার সবগুলো এই এনবিটি স্ক্যান টুলস একসাথে স্ক্যান করে নিয়ে আসতে পারবে। এখানে তো আমার একটা আইপি অ্যাড্রেস অ্যাভেলেবল, কারণ উইন্ডোজ 7ই এখানে রান করছে, আর কিছু রান করছে না। যদি আমি এখানে বড় নেটওয়ার্ক হতো, দেন আমি এই কমান্ডটা সেখানে রান করতে পারতাম। আর আমাদের এরপরে যেটা আমরা বলেছিলাম যে আমাদের এন ম্যাপটা এখানে কাজে লাগতে পারে কিভাবে। আমি এসএমবি লিখে যদি সার্চ দিই, দেখুন এসএমবির অনেকগুলো স্ক্রিপ্টিং ইঞ্জিন এখানে অ্যাভেলেবল আছে। আমি কি কোনো শেয়ার যদি খুঁজে পেতে চাই কি কি, যেমন একটা এখানে আমার এনবিটি স্ক্যান থেকেই কি ফাইলটা শেয়ার করা সেটা দেখাচ্ছে। এই সেম কাজটা আমার এন ম্যাপ দিয়ে আমি যেমন করতে পারি। এলএস এনুমেরেশনের কাজ, এমবি এনাম যেটা, সেটা করতে পারি। ওএস ডিসকভারির কাজটা আমি আমার এটা দিয়ে করতে পারি, যে কি অপারেটিং সিস্টেম সে এখানে রান করছে। সাপোজ আমি এটা তো আপনাদের ক্লাসে বলে দিচ্ছি, তাই আপনি জানেন এটা উইন্ডোজ 7, কিন্তু এটা আপনার জানা থাকলো না। আপনি তখন এন ম্যাপের এইটা দিয়ে আপনি ওএস ডিসকভারি যেটা আছে, এটা এই স্ক্রিপ্টটা যদি রান করেন, তখন এন ম্যাপ থেকে সেই ডিটারমাইনের চেষ্টা করবে এই যে এখানে শেয়ার যে করা ফাইলটা, এটা কি ধরনের অপারেটিং সিস্টেম থেকে শেয়ার করা বা এটা আমি কি কাজে ব্যবহার করতে পারি। ঠিক আছে, মাই মিস্টেক। তো যেখানে ছিলাম যে আমরা সিস্টেম ইনফো যেমন খুঁজতে পারি, সার্ভারের স্ট্যাটাস খুঁজতে পারি, অনেকগুলো স্ক্রিপ্ট আমাদের এখানে অ্যাভেলেবল আছে। তো আমি সিম্পলি আমাদের এনুমেরেশনের একটা স্ক্রিপ্ট এখানে রান দিয়ে দেখি যে কোনো তথ্য আমি এখানে পাই কিনা। আমার এনবিটি স্ক্যান থেকে দেখাচ্ছে যে হ্যাঁ এখানে একটা অ্যাভেলেবল আছে, কিন্তু আর কিছু এখানে দেখাচ্ছে না। আমি এনাম ইউজার যেটা, সেটা রান দিব। স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দেওয়ার পরে আপনি চাইলে সমান সমান চিহ্ন দিয়েও যেমন বলতে পারেন, আবার চাইলে স্পেস দিয়েও
বলতে পারি, এটা কোনো অসুবিধা না। ঠিক আছে, আমি এটা দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট আমার এটা দিয়ে যে ভার্বস হবে এবং এটার আইপি অ্যাড্রেসটা, টার্গেট আইপি অ্যাড্রেস 10.2.15 এটা লিখে দিই আমার উইন্ডোজ টার্গেট। সে নিজেই, আমি কিন্তু এখানে কোনো পোর্ট স্পেসিফাই করিনি, সে নিজেই আগে পোর্ট চেক করে নিচ্ছে, কোন পোর্ট ওপেন আছে, কোথায় এসএমবি আছে, সেটা দেখে সে আমার এখানে তথ্য বের করে দেখাচ্ছে যে না দেখুন এই এনম্যাপ কিন্তু এখানে এনবিটির আমাদের এসএমবি যেটা আছে, এসএমবির আর কোনো তথ্য সে এখানে দেখাতে পারছে না, কিন্তু আমরা এনবিটি স্ক্যান যেটা দিয়েছিলাম সে কিন্তু সহজে আমার তথ্যটা দেখাতে পারছে। তো এখানেও একটা বিষয় যে আমরা এই অল্টারনেট গুলো কেন শিখছি, এটারও বিষয় যে কখনো কখনো হতে পারে আমার এই টুলসটা ভালো আউটপুট দিচ্ছে, এনম্যাপ কোনো আউটপুট দিচ্ছে না, আমরা আমাদের চোখের সামনে এটা এক্সাম্পল। আবার কখনো এমনও হতে পারে এনবিটি স্ক্যান দিয়েছি, এ এ কোনো তথ্য আমার শো করতে পারছে না, তখন আমি এনম্যাপের এই বিভিন্ন স্ক্রিপ্টিং ইঞ্জিন যেগুলো আছে এগুলো একটা দুইটা আমি রান করে দেখতে পারি, সেক্ষেত্রে আমার তথ্য শো করতে পারে। হ্যাঁ, সব স্ক্রিপ্ট একবার রান দিতে চাইলে আপনি ওই আগের মতো স্ক্রিপ্ট যেটা আছে এই সেকশনটা যাবেন, গিয়ে আপনি ফর এক্সাম্পল এটা দিলেন, দিয়ে এই বাকি অংশটা কেটে দিতে হবে, দিয়ে আপনি জাস্ট এখানে স্টার্ট চিহ্ন দিয়ে দিবেন, দিলে আপনার এখানে সবগুলো স্ক্রিপ্ট একবারে রান করা শুরু করবে। তবে এটা না দেওয়াটাই বেটার। কেন? কারণ এর আগে কয়েকটা দেখলাম প্রোটোকল, সেখানে অল্প কিছু স্ক্রিপ্ট ছিল, কিন্তু এইটাতে অনেকগুলো এসএমবি রিলেটেড স্ক্রিপ্ট দেখা যাচ্ছে। তো এটা যদি আমি রান দেই সবগুলো একসাথে, এটা কমপ্লিট হতে হিউজ টাইম লেগে যাবে, কিন্তু ফ্রিল্যান্সিং কাজে বা রিয়েল লাইফ কাজে আমার এত সময় নাও থাকতে পারে। যদি আমার নিজের প্রতিষ্ঠান হয় বা এরকম হয়, সেক্ষেত্রে আমি রান দিয়ে দেখতে পারি। তবে যদি এটা সময় সাপেক্ষ একটা বিষয়, যার কারণে সবগুলো একসাথে যেটা বুদ্ধিমানের মতো কাজ হবে না। ঠিক আছে, তো মোটামুটি আমরা কমন বা প্রয়োজনীয় অনেকগুলো এনুমেরেশনের টেকনিক বা পদ্ধতিগুলো আমরা জানলাম। এরপর সিম্পলি একটু থিওরি আমাদের একটু আরেকটু আলোচনা করি, আমাদের ক্লাসটা শেষ করব। জিনিসটা কি যে এর এর কাউন্টার মেজার্স বা এই যে হ্যাকাররা আমাদের তথ্য নিচ্ছে, সেটা প্রতিরোধের জন্য আমি নিজে কি ব্যবস্থা নিতে পারি সেটাও একটু জানা থাকাটা ভালো। তাতে কি হয়, কারণ সবাই যে হ্যাকিং এর কাজই করবে তা না, কেউ কেউ ডিফেন্স কাজও করতে পারে, অনেক নেটওয়ার্ক অ্যাডমিন আছে যারা কোর্স করে নিজেদের নিরাপত্তা বাড়ানোর জন্য। তো যাই হোক, যে আমরা এসএনএমপির আপনাদের বলেছিলাম যে এসএনএমপি আর্কিটেকচারটা কেমন হয় বা কিভাবে, সেটার ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত যে এসএনএমপি এজেন্টটা পারতপক্ষে বন্ধ রাখা ভালো যদি পসিবল হয়। কিন্তু আমরা আবার আরো একটা জিনিসও বলেছিলাম যে এসএনএমপি জিনিসটা ইউজ করাই হচ্ছে মূলত আমাদের এই সব তথ্য মনিটর করার জন্য। এজেন্টটা কাজই হচ্ছে কি তথ্য মনিটর করবে, কিন্তু যার কারণে এটা পুরোপুরি বন্ধ রাখাটা অনেকের ক্ষেত্রে পসিবল হয় না, বা সবসময় বন্ধ করে রাখাটা পসিবল হয় না। যদি এরকম কেস হয়, কমিউনিটি স্ট্রিংটা অবশ্যই চেঞ্জ করে রাখতে হবে। কারণ আমি বলেছিলাম যে কমিউনিটি স্ট্রিংটা কি একটা পাসওয়ার্ডের মতো কাজ করে। এখন পাসওয়ার্ড যদি একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রাখে, তখন এরকম ব্রুট ফোর্স করে বা গেস করে বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস নিয়ে ফেলা সম্ভব, এসএনএমপি তথ্য বের করে ফেলা সম্ভব। আর যেটা বেটার, এসএনএমপি ভার্সন 3 যেটা লেটেস্ট যে ভার্সন, সেটা ইউজ করা বেটার। কেন? সেটা পাসওয়ার্ড এবং মেসেজ যেটা আছে সেটাকে এনক্রিপ্ট করে দেয় বা পরিবর্তন করে দেয়, একটা স্ট্রং একটা পরিবর্তন করে দেয় যাতে সহজে পড়া না যায়। আর ডিএনএস এর ক্ষেত্রে, ডিএনএস এর এই যে জোন ট্রান্সফার যেটা আছে, সেই জিনিসটা ডিজেবল করে রাখতে হবে। কারণ কি, আমরা একটা এক্সাম্পলে দেখলাম যে জোন ট্রান্সফার কমান্ড দিলেই আমার তার নেটওয়ার্কের যে তথ্যগুলো আছে, আইপি অ্যাড্রেস, হোস্ট নেম যেগুলো আছে, সেগুলো সবই চলে আসছে। তো জোন ট্রান্সফারটা আবার একদমই বন্ধ করে রাখলে হয় না। কারণ কি, আপনি সিম্পল, আপনি একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, 100টা কম্পিউটারের এরকম রেকর্ড একটা ডিএনএস এ রেখেছেন। এখন নতুন আরেকটা নেটওয়ার্ক আপনাকে কনফিগার করতে হবে, আপনার নতুন করে আবার ওই আগের 100টা লিখে বা কনফিগার করে দেন পুনরায় আরো 50টা কম্পিউটার অ্যাড করা, এটা মুখের কথা না বা এত সহজ বিষয় না। তো যার কারণে এটা জোন ট্রান্সফার ফাংশনালিটি মূলত এই তাদের এই কষ্টটা কমানোর জন্যই এনাবল করা, যে আগের নেটওয়ার্কের তথ্যটা কপি করে সেকেন্ড কোনো নেটওয়ার্ক বা সার্ভারে যাতে নিয়ে আসা যায়। ঠিক আছে, তো সেইটাই মিস ইউজ করে থাকে হ্যাকাররা। তো এজন্য আপনার যেটা করতে হবে, আনট্রাস্টেড হোস্ট যেটা আছে, আপনি যেই হোস্টটা আপনি জানেন যে এই আইপি অ্যাড্রেসটা আমার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এটা অন্য কোনো
মানুষ ইউজ করবে না, শুধু ওই আইপি অ্যাড্রেসটাই যদি অ্যাক্সেস দিয়ে রাখেন যারা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কাজ করবেন, সেই ক্ষেত্রে জোন ট্রান্সফারটা ভুলনারেবিলিটিটা কমে যাচ্ছে বা হ্যাক হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। আর ডিএনএস রেজিস্ট্রেশনের জন্য আমি বলেছিলাম যে যেটা কি করে, অনেকেই ভুল তথ্য বা তথ্য হাইড করে রাখতে পারে। সেটা কেন? ওই প্রিমিয়াম সাবস্ক্রিপশন যদি নিয়ে থাকে ডোমেইন নাম কেনার সময়, তখন যাদের থেকে নাম কিনছেন তারাই এই সার্ভিসটা দিয়ে থাকে। এবং আর লাস্ট যেটাতে প্রাইভেট হোস্ট এবং আইপি যেগুলো আছে সেগুলো পাবলিক সার্ভার বা এই জায়গাতে প্রকাশ না করাই ভালো। পাবলিক সার্ভার গুলোতে দিলে কি হয়, আপনার অন্যরা এভাবে কপি করে নিয়ে চলে যেতে পারে। আপনার ইন্টারনাল তথ্য ইন্টারনাল কোনো লোকাল নেটওয়ার্কের ভিতরে যে কম্পিউটার আছে সেখানে সেভ রাখতে পারেন, সেটা একটা বেটার। এসএমটিপির ক্ষেত্রে কি হচ্ছে, কোনো অপরিচিত কারোর থেকে যদি ইমেল আসে সেটা সবসময় কি ইগনোর করে রাখতে হবে। ওপেন রিলে ফিচারটা অনেক সময় নেটওয়ার্ক অ্যাডমিনরা বললাম যে নিজেরাই এরকম অন করে রাখতে পারে বা কোনো কাজে, তো এরকম যদি থাকে এটা ডিসেবল করে রাখা বেটার। কারণ কি, সেটার মিস ইউজ করা পসিবল বা সেটা থেকে কোনো তথ্য খুঁজে বের করা সম্ভব হতে পারে। আর কোন একটা নির্দিষ্ট হোস্ট থেকে আপনি কি পরিমাণ কানেকশন নিবেন সেটারও একটা লিমিটেশন দিয়ে দেয়া ভালো। তাতে কি হচ্ছে, এসএমটিপি তে আপনারা ইমেল বম্বিং এর কাজ যদি এরকম কেউ করতে চান সেখানে একটা বাধা পাবেন, বা খুব বেশি কানেকশন করে কোন রকম ক্ষতি বা তথ্য চুরির কাজগুলো করা সম্ভব হবে না। এসএমবির ক্ষেত্রে কি হয়, এসএমবি তে মাত্রই বললাম যেটা ফাইল প্রিন্টার, এই বিভিন্ন ফাইল টাইল শেয়ারের জন্য কাজে লাগে প্রোটোকলটা। তো এটা ওয়েব এবং ডিএনএস সার্ভার যেটা আছে এখানে এটা ডিসেবল করে রাখা উচিত। এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে একটা ওয়েব সার্ভারে এসএমবি যদি এনাবল থাকে তখন কি আপনি সেখানে তাদের ওয়েব সার্ভারের অভ্যন্তরের কোনো ফাইল পড়তে পারবেন বা কোনো ফাইল তৈরি করতে পারবেন, এই একটা ফাংশনালিটি কিন্তু সেখানে এনাবল হয়ে যায়। এই জন্য অবশ্যই ওয়েব এবং ডিএনএস সার্ভার এটা ডিসেবল করে রাখা ভালো। ইন্টারনেট ফেসিং যে সার্ভার গুলো আছে, মানে পাবলিক আইপি অ্যাড্রেস সংযুক্ত যে সার্ভার গুলো আছে সেখানে অবশ্যই এসএমবি প্রোটোকলটা ডিসেবল করে রাখা ভালো। এসএমবিটা পারতপক্ষে লোকাল নেটওয়ার্কে বা অভ্যন্তরীণ প্রাইভেট নেটওয়ার্ক যেটা আছে ওখানে ব্যবহার করাটা বেটার। তাতে হয় কি, বাইরের হ্যাকাররা এরকম স্ক্যান দিয়ে তথ্যগুলো পাবে না। এবং পোর্ট 139 এবং 4445 যেটা আছে সেটা সেটাও ডিসেবল করে রাখাটা বেটার প্র্যাকটিস আর কি। হ্যাঁ, গুড প্র্যাকটিস। তো এই ছিল মোটামুটি এনুমেরেশন নিয়ে আমাদের আলোচনা। আমি যদি 2-3টা ক্লাসে একটু সামারি করে একটু বলে দিই আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। যে আমরা ইনফরমেশন গ্যাদার ক্লাসে কি করেছিলাম, যে কোনো একটা টার্গেট আমার হ্যাক করতে হবে। কি করলাম, সেই টার্গেটটার ইনফরমেশন গ্যাদার করলাম, করে আমি একটা আইপি অ্যাড্রেস পেলাম। এরপরে আমাদের কি করতে হবে, নেটওয়ার্ক স্ক্যান দিতে হবে। নেটওয়ার্ক স্ক্যানটা কিভাবে দিব, বা এটার কাজ কি, যে কি কি পোর্ট তার ওপেন আছে সেটার জন্য আমরা এনম্যাপ টুলসটা, রাস্ট স্ক্যান, ম্যাস স্ক্যান, এই কয়েকটা টুলস দেখেছি। সেটা দিয়ে সেকেন্ড কাজ, সেকেন্ড ফেজ, আগে আইপি অ্যাড্রেস বের করলাম ইনফরমেশন গ্যাদার করে, সেকেন্ড ফেজে গিয়ে কি কি পোর্ট ওপেন আছে তার 65,000-এর সেটা বের করার টেকনিক গুলো আমরা ক্লাসে দেখলাম, সেগুলো করে খালি পোর্ট নাম্বারটা বের করবো। এরপর থার্ড স্টেপে গিয়ে এই যে গত 2 ক্লাসে আমরা এনুমেরেশন নিয়ে যে কাজটা করলাম, যে যেই পোর্ট ওপেন আছে সেখানে যে সার্ভিস রান করছে বা সফটওয়্যার রান করছে সেটা কি সফটওয়্যার বা সেটা কি ভার্সন, হ্যাঁ, এই সংক্রান্ত তথ্যগুলো আমরা কি খুঁজে বের করব। আমাদের হ্যাকিং এর প্রথম গুরুত্বপূর্ণ 2টা স্টেপ বা 3টা স্টেপ আমাদের হয়ে যাচ্ছে, ইনফরমেশন গ্যাদার, পোর্ট স্ক্যানিং, এরপরে এনুমেরেশন। ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে আমাদের সিস্টেমটা হ্যাক করার যে প্রসিডিউর আছে বা টেকনিক আছে সেটার দিকে আগাবো। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে নেক্সট ক্লাসে থেকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আমরা রাখবো, আমরা আর বেশি বিস্তারিত যাব না। ভাই আজকের ক্লাসের টাইটেল কি ভাই বলেন তো, মানে একটা টাইটেল দেন তো। এনুমেরেশন, এনুমেরেশন এটা গত 2 ক্লাসে একই টপিকে আমরা আলোচনা করছি। এটা অনেক বড়, তো এই জন্য এক ক্লাসে দেখানো সম্ভব না। স্যার আমার প্রশ্ন ছিল যে আমরা কিভাবে পোর্ট গুলা চেঞ্জ করতে পারি আর কি একটা থেকে, আর কিভাবে আমরা ব্ল্যাঙ্ক পোর্ট গুলা যে চেঞ্জ করে ব্ল্যাঙ্ক পোর্টে ওই ইউজ করব ওইটা বাই করতে পারি আর কি। ওটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরদের কাজ। তো ওটার জন্য আপনাকে যেই ডিভাইস ব্যবহার করছেন ওই ডিভাইসের কমান্ড গুলো জানতে হবে। যেমন সিসকো যে আছে না, আমরা জি। কালি লিনাক্সে যেরকম টার্মিনাল কমান্ড দিই, সিসকো ডিভাইস গুলোতেও এরকম কমান্ড দেওয়ার ফাংশনালিটি আছে, তবে ওদের কমান্ড গুলো আলাদা। ঠিক আছে,
যেমন টার্ন অফ, কি আমার ঠিক মনে নেই, তো এরকম বিভিন্ন কমান্ড দিয়ে সিসকো, ওটা শুধু সিসকো ডিভাইসে ওই কমান্ড কাজ করবে। বা মাইক্রোটিক ডিভাইস গুলোতে যদি যান, হ্যাঁ, বা রেড হ্যাটের কোনো ডিভাইসে যদি যান, সেখানে আপনার কমান্ড গুলো আলাদা। এই জন্য আপনাকে আলাদা করে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজগুলো আছে সেটা জেনে নেওয়াটা বেটার। বা যে ডিভাইস নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেটার পোর্ট অফ করতে চাচ্ছেন, স্পেসিফিক ভাবে ওই ডিভাইসের কমান্ড গুলো আপনাকে জেনে নিতে হবে। এটা এক এক ডিভাইসে এক এক ভ্যারি করে আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা বলতাম যে এইচটিটিপি ও এফটিপি যে রিলেটিভ যে পোর্ট গুলো আছে এগুলো তো সব সফটওয়্যার বেসিক, তাই না? হুম। তাহলে যদি কম্পিউটার সিস্টেম যদি হ্যাক না করি তাহলে আমি কিভাবে পোর্ট গুলো হ্যাক করবো আগে? আমরা তো আগে তথ্য খুঁজে বের করছি, আগেই তো হ্যাকিং এ যাওয়া যাবে না, আমরা আচ্ছা, ধাপে তথ্য ধাপে। যদি পোর্ট তো যদি সফটওয়্যারে থাকে তাহলে আমি কিভাবে তথ্য ভিতর থেকে সংগ্রহ করতে পারি? মানে হ্যাঁ, যদি আমি দেখায় ঠিক আছে ওপেন আমরা আছে, এটা নিয়ে আলোচনা করবো, টেনশন নেই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। মানে একটু কনফিউজড লাগতে পারে, আস্তে আস্তে গেলে কনফিউশনটা দূর হয়ে যাবে। ওকে। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করি, অনেক ডিসকাশন করেছি। একটা কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, বাকিরা ইএম নেওয়ার আগে একটু বলে নিই যে আপনারা কাইন্ডলি এই যে আবার আজকে তো বুধবার, বৃহস্পতি শুক্র 2টা দিন সময় আছে, একটু বাসায় প্র্যাকটিস করুন, না হলে হবে কি খুবই জটিল লাগবে কনসেপ্ট গুলো, হ্যাঁ, অনেক কনফিউশন তৈরি হবে। একটু বাসায় প্র্যাকটিস করুন কমান্ড গুলো বা কনসেপ্ট গুলো। হ্যাঁ ভাইয়া বলুন। ইএম বম্বারের মাধ্যমে আমি যখন কাউকে মেইল পাঠাইতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও যাচ্ছে না, কারণটা কি জানতে পারি? এটা জিমেইল সার্ভিস যদি ব্যবহার করেন, ওটার ওই একটা লিঙ্ক করা যায় যে ওই নামটা ভুলে গেলাম, যে আপনার জিমেইল সেটিংসে গিয়ে হুম। ওই লেস সিকিউর অ্যাপস মেবি ওই লেখাটার নাম, ওটা এনাবল করে রাখতে হয়, ঠিক আছে? ওর এটা কি শুধুমাত্র আমার ক্ষেত্রে না? আমি ওই যে একটা দেখাইছিলাম না, প্রোটন মেইল, আমি তো ওইখানে খুলছি, তো ওইটা দিয়ে ট্রাই করছিলাম কিন্তু হয় না। আচ্ছা, তো ইএম বোম্বার তো না, প্রোটন মেইলে তো ও নিতে পারবে না। ও তো যে রান করার সাথেই আপনার 3টা অপশন দেয় না, জি জিমেইল। না না না, আমার আমার মেইল অ্যাড্রেস দেয়া লাগে না, ওইটা প্রোটন মেইলে একটা মেইল খুলছিলাম, ওইটা দিছি আর না, ওটা পাসওয়ার্ড দিছি। ওটা দিলে হবে না, জিমেইল দিয়ে আপনার কাজ করতে হবে। জিমেল, জিমেইল। তারপরে জিমেল দিয়ে ট্রাই করছিলাম কিন্তু হচ্ছে হুম, হুম। যায় নাই। তাহলে সেক্ষেত্রে কি হতে করতে পারে হবে যে আমার? গুগল থেকে হয়তো কোনো ফাংশনালিটি ডিসেবল করে দিয়েছে, যার কারণে ওই টুলসটা কাজ করছে না। আপনি সেট টুল কিটসে এরকম একটা ম্যাস মেইলার আছে কিছু, আপনি সেটা ট্রাই করে দেখতে পারেন, অথবা গিটহাবে আরো কিছু টুলস পাবেন ইমেইল বোম্বিং এর, সেটা ট্রাই করে দেখতে পারেন। এখানে হয় কি, ওই যে কারণ ইমেইল যে সার্ভিসটা ও সবই তো থার্ড পার্টি, ওরা হুম। নিজেদের সফটওয়্যার প্রায় সময় বিভিন্ন চেঞ্জ করে থাকে, যার কারণে এই টুলস গুলো আহ, প্রায় সময়ই কাজ করবে না। ঠিক আছে, যে লেটেস্ট টুলসটা আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনার কাজ না করে। যেমন কিছুদিন আগে আমি একটা পেয়েছি, সেটা হচ্ছে শুধুই পিএইচপি প্রোগ্রামিং, পিএইচপি না, হ্যাঁ পিএইচপি দিয়ে একটা করেছে, কিন্তু ওটা পিওর মানে ওরকম টুলস আকারেও না, আপনার নিজস্ব সার্ভার আপনার কম্পিউটারে তৈরি করে, মেইল সার্ভার তৈরি করে, মানে ওটা থার্ড পার্টি জিমেল টিমেল এগুলো ইউজ করবে না, নিজেই কম্পিউটারে পিএইচপি সার্ভার রান করে পিএইচপির প্যাকেজ সেট আপ দিয়ে অনেক ফাংশনালিটি করে আপনার ওটা রান করতে হবে। তো ওটা সে ক্লেম করছে যে এরকম জিমেইলের স্প্যাম ডিটেকশন থেকে খুব ভালো রকম বেঁচে থাকতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন টুলস আছে, এটা আপনাকে এক্সপ্লোর করে নেওয়াটা বেটার। কারণ ইএম বোম্বা যেটা বলেছি সেটা তো খোলা ছিল ক্লাসে, নিচে, হ্যাঁ, গেট এটা খোলা ছিল। ইএম বোম্বাটা কাজ নাও করতে পারে, আপনার আপনার ক্ষেত্রে যেমন করছে না। আমার আগের স্টুডেন্ট একটা ছিল, তার ক্ষেত্রে আবার খুব ভালো কাজ করেছে, তার এই ইনবক্সে খুব ভালো যেত, মানে বোম্বিং এর কাজগুলো হতো আর কি। বুঝতে পারলেন? জি, বুঝতে পারছি, ধন্যবাদ। ভাইয়া আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ, প্রবলেমটা বলেন, প্রবলেমটা কি নিয়ে? প্রবলেমটা ওই অনলাইন স্ক্যানার যেটা দেখাইছিলেন গত ক্লাস উইন্ডোজ 7 এর জন্য। অনলাইন স্ক্যানার, আচ্ছা দেন স্ক্রিনটা শেয়ার। ভাই এটার কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমার তো ঠিকঠাক কাজ করে না এটা। কম্পিউটার স্ক্যান দেন। ইয়েস দিব। ইয়েস দেন। হুম,
কুইক স্ক্যান দিতে পারেন। ফুল স্ক্যান দিলে অনেক সময় নেবে, তবে ওটা বেটার, ফুল স্ক্যান দেওয়াটা বেটার। আপনি এটা আপাতত কুইক স্ক্যানটা দেন, দেখি কাজ করে কিনা। স্টার্ট। ইনাবল এটা আপনার কাজ করছে। ওই যে আপনার যে মডিউল গুলো আছে, আপডেট যেটা আছে, আপনার জি ডিভাইসটা আপডেট নিয়ে দেন ও স্ক্যান করা শুরু করবে। দেখুন এই যে সিস্টেম ইজ ডাউনলোডিং মডিউল আপডেট। ওকে। একটা জিনিস জানা ছিল, এটা হচ্ছে কি ই সাইটে তো মেইল দেয়া লাগে, তো সেই ক্ষেত্রে আমি একবার স্ক্যান দিছি, পরবর্তীতে কি আবার দিতে পারবো ডাউনলোড করে? না, এটা তো ট্রায়াল ভার্সন দেয় আপনাকে, 14 দিনের ট্রায়াল। ডাউনলোড ও করলে আবার চলে যাবে, ও বুঝতে পারছি। টাকা দিতে হবে তখন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। মানে ফার্স্ট টাইম স্ক্যান দিয়ে সেকেন্ড টাইম কি দিতে পারবো 14 দিনের ভিতরে? হ্যাঁ, 14 দিনের ভিতরে যত খুশি ইউজ করেন আপনার ও ট্রায়াল। আচ্ছা। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া, ফিশিং লিঙ্ক গুলো যে পাঠাবো জিমেইল ছাড়া আর কি কি আছে যেখানে আটকাবে না? জিমেইলে না, অধিকাংশ মানুষই তো জিমেইল সার্ভিস ব্যবহার করে থাকে, জি জি, যার কারণে আমি আপনি ট্রাই করেছি, আমি লেস ইয়াটা দিয়েও ট্রাই করেছি, বাট যখন আমি মেলটা করি মেল যায়, যখন আবার মেলটা ওপেন করি ওখানে আবার শো করে যে না এখানে ভাইরাসের ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য আপনি নিজস্ব মানে সার্ভার দিয়ে করতে পারেন, অথবা আপনার অ্যাটাকটা আরো একটু কমপ্লেক্স আকারে সাজাতে পারেন। যেমন আপনি সরাসরি এই ফিশিং লিঙ্কটাকে সেন্ড না করেন, আপনি আপনার নিজস্ব কোনো ব্লগ সাইটের, সাপোজ আপনার টার্গেট ইনফরমেশন গ্যাদার করে পেলেন যে সে খাবার খুব পছন্দ করে, আপনি একটা ব্লগ সাইট তৈরি করলেন, জি সেখানে খালি খাবারের অর্ডার নিয়ে দেয়া আছে, ঠিক আছে। ব্লগ জি সাইটের যে পোস্ট, সেই পোস্টের লিঙ্কে আপনি ফিশিং লিঙ্কটা রাখেন, আর টার্গেট যে ফিশিং ইমেল পাঠাচ্ছেন তাকে সিম্পলি ভালো ভালো মানুষের মতো ইমেলই সেন্ড করলেন যে আপনি আহ, আপনি খাবার পছন্দ করেন, আপনি এই সাইটে এসে দেখতে পান খাবারের বিভিন্ন অফার নিয়ে। তো সে যখন আপনার সাইটে আসছে তখন কিন্তু তার কোনো ডিটেকশন হচ্ছে না, জিমেল থেকে কোনো ডিটেক্ট করছে না। হুম, থার্ড পার্টি একটা সাইটে আসার পরে দেন যখন কোনো লিঙ্কে ক্লিক করবে সে ফিশিং এ আক্রান্ত হবে। এটা একটা টেকনিক বললাম, বা এটা হতে পারে। জি জি। ঠিক আছে? এমনিতে আমরা যে মেসেঞ্জার বা অন্য কোনো ওয়ে ইউজ করি লাইক ভাইবার বা হোয়াটসঅ্যাপ, সরাসরি এগুলোতে সেন্ড করলে করে? হোয়াটসঅ্যাপে আমি দেখেছি যে তেমন ডিটেক্ট করে না, তবে ভাইবারে আমি দেখিনি, ভাইবারে ট্রাই করে দেখতে পারেন, টেলিগ্রামে ট্রাই করে দেখতে পারেন। জি দিয়ে তবে মেসেঞ্জার এটা ব্লক করে দিবে। মেসেঞ্জারে ও আপনি কোনো টরেন্ট সাইটে লিংক আপনি সেন্ড করতে পারবেন না, ও আগে চেক করে মেসেঞ্জার, দেন আপনার লিংক সেন্ড হয়। আচ্ছা ভাই, এর জন্য থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আপনারা প্লিজ বাসায় একটু প্র্যাকটিস করুন, ঠিক আছে? কারণ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।